আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? কেমন হলো তোমাদের এফএডব্লিউএস এর এক্সাম? প্রশ্নটা তুলনামূলক অন্য বছরের তুলনায় বা বিগত বছরে যে প্রশ্নটা হয়েছিল তার থেকে তুলনামূলক একটু সহজ হয়েছে। তো সেক্ষেত্রে আমি আশা রাখতেছি সবারই পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবং সবাই হয়তো একটা আশানুরূপ ফলাফল অর্জন করতে পারবে। সো বাকিটা আল্লাহ ভরসা। তো তোমরা জানো যে এর পরে নেক্সট উইক মানে নেক্সট স্যাটারডেতে তোমাদের এফ ট্রিপল এস এর এক্সাম। এখন এফ ট্রিপল এস এর এক্সামের জন্য এই একটা সপ্তাহ কিভাবে প্রস্তুতি নিতে হবে, কোন টপিকগুলো এমফাসিস করে পড়তে হবে, এইগুলো আমি তোমাদেরকে সাবজেক্ট ওয়াইজ বলে দিব। এখন আমি ইংলিশেরটা বলবো, এরপরে জিকেটটা, তারপরে বাংলাটা, সবটা সুন্দর করে সাজিয়ে কোন টপিকটা কতটুকু পড়তে হবে, কোন টপিকটা তুমি স্কিপ করতে পারবা, কোন টপিকটা থেকে বেশি প্রশ্ন আসে, সব সুন্দর করে অ্যানালাইসিস করে আমি তোমাদেরকে এখন বলে দিব। জাস্ট একটু ফলো করবা। ভাইয়া যে জায়গাগুলো ইমফাসিস করে বলতেছে, জোর দিয়ে বলতেছে, ওইগুলো একটু ফোকাসে রাখবা। দেখবা আজকে যেমন অনেক জায়গা থেকে কমন পেয়ে গেছো, ইনশাল্লাহ এফ ট্রিপল এস এও কমন পেয়ে যাবে এবং তখন ভাইয়ার কথা মনে পড়বে। ওকে, তো চলো লেটস সি, আমরা দেখি একটু। দেখো আমি এখানে দুইটা সেকশনে বেসিক্যালি ভাগ করেছি। একটা হচ্ছে গ্রামার সেকশন, একটা হলো গ্রামার সেকশন, এবং 2 নম্বর যে সেকশন সেটা হলো মেমোরাইজিং, যেটার ভিতরে আসলে ভোক্যাবটা আসবে। ওকে, আর ফার্স্ট পেপারটা তোমরা চাইলে এখানে স্কিপ করতে পারো। আবারও বলছি, ইংলিশ ফার্স্ট পেপার টা তোমরা টোটালি এখানে চাইলে স্কিপ করতে পারো, কারণ বিগত যত বছরে প্রশ্ন হয়েছে এফ ট্রিপল এস এ সেখান থেকে দুইটা, খুব বেশি হয়তো দুইটা প্রশ্ন এসেছে ইংলিশ ফার্স্ট পেপার থেকে। তো আই হোপ তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের উপরে যে প্রিপারেশন তোমরা এফ এ ডাব্লিউএস এর জন্য নিয়েছো, ওটাতেই যদি দু একটা প্রশ্ন আসে সেটা তোমরা কভার করে ফেলতে পারবে। সো এখন আমরা ইংলিশ ফার্স্ট পেপারটাকে একটু সাইডে রাখি। এফ ট্রিপল এস আমরা কোথায় জোর দিব? গ্রামারে এবং মেমোরাইজিং এ। তো কোন কোন জায়গাগুলো জোর দিব চলো দেখি। একটু আমি যেটা বলবো খেয়াল করবা, ঠিক আছে? জায়গাগুলো খেয়াল করবা, আমি কিন্তু সুন্দর করে তোমাদেরকে অ্যানালাইসিস করে বুঝিয়ে বলবো। একটু ভাইয়ার সাথে জায়গাগুলো খেয়াল করবো, ভাইয়া কোন জায়গাগুলো বলতেছে। প্রথম যে জায়গাটা বলবো, যে জায়গাটায় গ্রামারের সব থেকে বেশি প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এখন পার্টস অফ স্পিচ তো অনেক, পার্টস অফ স্পিচ তো অনেক। এখন ভাই পার্টস অফ স্পিচের ভিতরে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি হয়? আমি বলি কোন জায়গাগুলো হয়। দেখো, ভার্ব থেকে প্রশ্ন হয়, ঠিক আছে? ভার্ব থেকে অনেক বেশি প্রশ্ন হয়। এরপরে কি আছে? অ্যাডভার্ব থেকে প্রশ্ন হয়। এরপরে কি আসে? অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন হয়। অ্যাডজেক্টিভ, মনে করো এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এরা তিনজন মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে যারা একটু লেস ইম্পর্টেন্ট তারা হলো তোমার নাউন, ঠিক আছে? নাউন, নাউনের ভিতরে কাউন্টেবল আনকাউন্টেবল যে ডিটারমিনার গুলো আছে ওগুলো কিন্তু পড়বে এখানে, ঠিক আছে? নাউন, নাউনের পরে কি? প্রোনাউন, 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 ঠিক আছে? নাউন গেল, প্রোনাউন গেল, ঠিক আছে? এরপরে তোমাকে ইন্টারজেকশন অতটা দিবে না, বাট কনজাংশন থেকে প্রশ্ন আসে। কোথা থেকে? কনজাংশন থেকে প্রশ্ন আসে, মনে রাখবা। কনজাংশন থেকে প্রশ্ন আসে, কনজাংশন থেকে প্রশ্ন আসে। দেখবা অনেক বড় একটা সেন্টেন্স দিবে, ওই সেন্টেন্সের মাঝখানে একটা কনজাংশন দিয়ে একটু গ্রামেটিক্যাল রুলটা একটু চেঞ্জ করে দিবে। সো কনজাংশনটা দেখবা। ওকে, দেখো কোন তিনটা বেশি ইম্পর্টেন্ট বললাম? ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বেশি ইম্পর্টেন্ট, আর নাউন প্রোনাউন একটু তার থেকে কম। যেহেতু নাউন প্রোনাউন কম জানি, নাউন থেকে বেশি আসে কোন জায়গাটা? ওই যে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের যে মার্ক প্যাচ গুলো আছে, যেমন ভয়েস, ভয়েস কি কাউন্টেবল, ভয়েস কোন নাউন, এই টাইপের যেগুলো আছে না, এগুলো আসবে। এবং কনজাংশন কি? বড় সেন্টেন্সকে কানেক্ট করতে ওর ভিতরে কোথায় কোন কনজাংশনটি ইউজ করেছে এবং ওই কনজাংশনের ক্ষেত্রে গ্রামেটিক্যাল রুলটা কিভাবে অ্যাপ্লাই করা হয়, এটা ইম্পর্টেন্ট। আর প্রেপোজিশন তো আলাদা একটা সাইড আছে, এই জন্য এখানে প্রেপোজিশনটা বলি নাই। প্রেপোজিশন তো অবশ্যই ইম্পর্টেন্ট, ও তো এই 3 স্টারের উপরের জিনিস। ওকে, তো চলো দেখো, তাহলে আমরা কি শেষ করলাম? পার্টস অফ স্পিচ। এর পরে যে জায়গাটা দেখবো কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন এখানে 25টা মানে 5 বার 5টা প্যাসেজ এসেছে এখান থেকে, ঠিক আছে? এখন আমি এই জায়গাটা একটু বলি, এই 5টা প্রশ্ন করার জন্য তোমাকে এত বড় একটা প্যাসেজ পড়তে হবে। এটা কেন দেওয়া হয় জানো? তুমি কতটা টাইমটাকে ইউটিলাইজ করতে পারো সেটা দেখার জন্য। দেখো এই যে 5টা মার্কের জন্য তোমাকে একটা প্যাসেজ দিবে, ওই প্যাসেজটা তুমি ভালোভাবে পড়তে গেলেই তোমার দেখা যাবে 5 থেকে 6 মিনিট টাইম লাগবে, যদি খুব মানে একটু ভালোভাবে পড়তে যাও। তো সেক্ষেত্রে 5 থেকে 6 মিনিট যদি প্যাসেজ পড়তে লাগে, এই প্রশ্নগুলো সলভ করতে আরো 4 মিনিট, তাহলে 10 মিনিট লাগবে তোমার এই 5টা প্রশ্ন সলভ করতে। সো বুঝতে হবে যে তুমি টাইমটা কিভাবে ইউটিলাইজ করবা, এই জায়গাটা খেয়াল রাখবা, ঠিক আছে? এই জায়গাটার ক্ষেত্রে খেয়াল রাখবা কম্প্রিহেনশনের ক্ষেত্রে, ঠিক আছে? চেষ্টা করবে এটা লাস্টে রাখার জন্য। ওকে,
এটা লাস্টে সলভ করার জন্য ট্রাই করবা, বাট কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসে, একটা প্যাসেজ দিবে র্যান্ডম, ওই প্যাসেজ থেকে 5টা তোমাকে প্রশ্ন করা হবে, তোমরা এইচএসসি এসএসসি তে যেমন দিয়ে এসেছো ওই টাইপের। ওকে, এরপরে দেখো কারেকশন। কারেকশনটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। কারেকশন থেকে 20+ কোশ্চেন আসছে। কারেকশন ইজ নট আ সিঙ্গেল গ্রামার টপিক। ওকে, মাথায় রাখবা এই কারেকশনটা অনেকগুলো গ্রামার টপিক একসাথে সংশ্লিষ্ট হয়ে কারেকশনটা তৈরি হয়। এর ভিতরে তোমার পার্টস অফ স্পিচের ভুল থাকতে পারে, এর ভিতরে টেন্সের ভুল থাকতে পারে, এর ভিতরে তোমার একটা সেন্টেন্সের যে কোনো একটা স্ট্রাকচারের ভুল থাকতে পারে, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট, তাই না? তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। সো এই কারেকশন পারতে গেলে তোমাকে ওভারঅল সব গ্রামারের উপরে একটা ধারণা রাখতে পারে। হতে পারে একটা সাবজেক্টের ভুল থাকতে পারে, তারপরে অবজেক্টের ভুল থাকতে পারে, প্রিপোজিশনের ভুল থাকতে পারে, মিনিং এর ভুল থাকতে পারে, ভার্বের ফর্মের ভুল থাকতে পারে, এনিথিং ক্যান বি, তাই না? সো এই কারেকশন সলভ করতে গেলে তোমাকে মোটামুটি ওভারঅল সব গ্রামারের উপরে একটা ধারণা রাখতে হবে। এবং মনে রাখবা বিউপিতে FSSS এ কারেকশন থেকে ভালো রকমের প্রশ্ন হয়। সো এটা ভালোভাবে দেখে যাবা বিগত বছরে কারেকশনে কেমন প্রশ্ন এসেছে, অন্যান্য ভার্সিটি কিংবা বিসিএস এ কেমন আসে, এটা দেখে যাবা। ঠিক আছে, এরপরে দেখো আমি আবারও বলতেছি, গ্রামার পার্টে জোর দিবা, মেমোরাইজিং এ জোর দিবা, ফার্স্ট পেপার দরকার নাই আমাদের। ওকে, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স থেকে এসেছে 15টা সেন্টেন্স। কি চেঞ্জিং সেন্টেন্স, যেটা ট্রান্সফরমেশনাল সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে আমরা জানি এটা। তারপর হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেটা আছে, এগুলা থেকে 15টার অধিক প্রশ্ন এসেছে এবং প্রতিবার সেন্টেন্স থেকে প্রশ্ন হয়। সো সেন্টেন্সটা ভালোভাবে দেখবা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা ভালোভাবে দেখবা, এবং ওই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে না, যেটাকে চেঞ্জিং সেন্টেন্স বলা হয়, এই দুইটা জায়গায় ভালোভাবে দেখবা অবশ্যই অবশ্যই। ওকে, এরপরে দেখো রাইট ফর্ম অফ ভার্ব। এটা আমি তোমাকে তো বলেছিলাম FASS এর জন্য, এখানেও বলতেছি রাইট ফর্ম অফ ভার্ব ইম্পর্টেন্ট। রাইট ফর্ম অফ ভার্ব তোমার কারেকশনে কাজে লাগবে, ওভারঅল সব গ্রামারেই কাজে লাগবে। এর ভিতরে জিরান পার্টিসিপল রিলেটেড যে প্রবলেম গুলো আছে, সিন্স, হোয়েন, এই রিলেটেড যেগুলো আছে, বিফোর আফটার যেগুলো আছে, লেস্ট, এই টাইপের যে প্রবলেম গুলো আছে না, যে প্রশ্নগুলো আছে, উড, দ্যাট, ইজ, মানে এই টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো বেশি আসে, এগুলো ভালোভাবে দেখবা। ঠিক আছে, এই জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি করে। এরপরে দেখো কন্ডিশনাল। কন্ডিশনাল থেকে প্রতিবার প্রশ্ন হয়, কন্ডিশনাল থেকে প্রতিবার প্রশ্ন হয় কন্ডিশনাল থেকে। সো কন্ডিশনাল জোর দিতে হবে। কন্ডিশনাল কয়টা জানি আমরা? কন্ডিশনাল মোটামুটি ধরা হয় 5টা কন্ডিশনাল। তোমরা হয়তো 4টা জেনে আসছো, বাট জেনে রাখবা কন্ডিশনাল কিন্তু 5টা। একটা জিরো কন্ডিশনাল, একটা ফার্স্ট, একটা সেকেন্ড, একটা থার্ড, আর একটা হচ্ছে মিক্সড কন্ডিশনাল আছে একটা, ঠিক আছে, যেটা হয়তো তোমরা এখনো জানো না, বাট কন্ডিশনাল কিন্তু 5টা। সো কন্ডিশনাল জানবা। এই মিক্সড কন্ডিশনাল থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। মিক্সড কন্ডিশনাল জিনিসটা কেমন জানো? তুমি অতীতে কোনো একটা কাজ করো নাই এবং তার কারণে ভবিষ্যতে একটা রেজাল্ট পাচ্ছ না। ঠিক আছে, সাপোজ যে আমি অতীতে পড়াশোনা করে নাই, না আমি যদি অতীতে পড়াশোনা করতাম তাহলে এখন আমার একটা ভালো জব থাকতো। অতীতে ওই পড়াশোনা না করার কারণে তুমি এখন একটা জব পাচ্ছ না। এই যে রিলেটেড যে কনসিকুয়েন্সেসটা, এটা হচ্ছে মিক্সড কন্ডিশনাল হিসেবে দেখা হয়। তো মনে রাখবা কন্ডিশনাল কিন্তু 5 রকমের। সো একটু ঘুরিয়ে দিতে পারে, কন্ডিশনালটা ভালোভাবে দেখে যাবা। ওকে, এরপরে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আজকে এসেছিল একটা, আমার মনে হচ্ছে FSSS ও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট ফর্ম ভার্ব থেকে প্রশ্ন থাকবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট ফর্ম ভার্ব থেকে প্রশ্ন থাকবে। এখান থেকে দেখা 4টা প্রশ্ন এসেছে, খুবই কম এসেছে, বাট কেন জানি না মনে হচ্ছে এবার থাকবে। সো একটু দেখো, দেখা তো আছে, একটু প্র্যাকটিস করে যেও। এরপরে দেখো ডিটারমিনার। আমি বলেছি ডিটারমিনার ক্ষেত্রে এই যে নাউনের সাথে কানেক্টেড, কিসের সাথে? নাউনের সাথে ডিটারমিনার কিন্তু কানেক্টেড, এর ভিতরে আর্টিকেলও আছে। তো ডিটারমিনার থেকে প্রশ্ন করে, ডিটারমিনার গুলো ভালোভাবে দেখে যাও, বিশেষ করে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কোনগুলো বসে, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কোনগুলো বসে, ব্যক্তির ক্ষেত্রে কোনগুলো বসে, বস্তুর ক্ষেত্রে কোনগুলো বসে, দূরের জিনিস কাছের জিনিস, দূরের প্লুরাল জিনিস কাছের প্লুরাল জিনিস, এই টাইপের যেগুলো আছে এগুলো খুব ভালোভাবে দেখবে, এগুলো থেকে প্রশ্ন হয়। ওকে, এরপরে দেখো ফ্রেজ এন্ড ক্লজ বা ক্লজ এন্ড ফ্রেজ যেটা আছে, এখান থেকে 8টার অধিক প্রশ্ন এসেছে। এখন তোমাকে আমি একটু বলি এই ফ্রেজ এন্ড ক্লজ এর ভিতর থেকে কেমন প্রশ্ন হয়। এখান থেকে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ, এটা কোন ধরনের ক্লজ, এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ, এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা কি নাউন ক্লজ, এই টাইপের যে প্রশ্নগুলো আছে এইগুলো বেশি হয়। সো টাইপ অফ ফ্রেজ এন্ড ক্লজ এই জায়গাটা ভালোভাবে দেখে আসবা এবং আইডেন্টিফিকেশনটা শিখে আসবা কিভাবে আইডেন্টিফাই করতে হয়। ওকে, আর এই জায়গাটা একটু বলি, এই যে অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ এদের মধ্যে একটা কম্পারিজন আছে, ঠিক আছে? এই কম্পারিজনের জায়গাটা দেখবা কখন কোনটা অ্যাডজেক্টিভ হয়। এলয় এর একটা নিয়ম আছে, এলয় থাকলে কখন অ্যাডজেক্টিভ হয় কখন অ্যাডভার্ব হয়, এই টাইপের জিনিসগুলো একটু দেখে আসবে। ঠিক আছে, এরপরে দেখো ডিগ্রি কি পজিটিভ সুপারলেটিভ, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ যেটা আছে এটা দেখবে। এখান থেকে মোটামুটি 3টা প্রশ্ন এসেছে এ যাবৎকাল, 3টারও অধিক এসেছে মেবি, বাট আমি যতটুকু খুঁজে পেয়েছি 3টারও বেশি এসেছে হয়তো। তো এই ডিগ্রির ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, ডিগ্রিটা একবার দেখে যাবা। বিশেষ করে সুপারলেটিভটা কম আসে, কম্পারেটিভ বেশি আসে। ওকে, এরপরে দেখো ভয়েস থেকে 4টার অধিক প্রশ্ন এসেছে, 4টা আমি খুঁজে পেয়েছি, এর বেশি আছে। ঠিক আছে, তো ভয়েসটা দেখে যাবে একবার। ঠিক আছে, ভয়েসের ভেতরে যেগুলি
একটু ব্যতিক্রম এগুলো দেখবা। তোমাকে এমনি ডাল ভাত জিনিস দিবে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে, যেগুলো একটু ট্রিকি, যেগুলো সবাই সবাই আসলে জানে না, যারা পড়াশোনা করেছে তারাই পারবে, এমন টাইপের প্রশ্ন দিবে। ওকে, এরপরে দেখো ন্যারেশন। ন্যারেশন থেকে এফএডব্লিউএস এ প্রতিবার একটা করে প্রশ্ন আসতো, কিন্তু এখানে দেখা যাচ্ছে 3টা প্রশ্ন এসেছে যাবৎকাল। প্রিভিয়াস ইয়ারের ন্যারেশন থেকে প্রশ্ন আসে নাই, এবার আসার চান্সেস আছে। ওকে, এরপরে দেখো ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনটা একটু সিলি টপিক যদিও আমি জানি, বাট এখান থেকেও 4টা প্রশ্ন এসেছে ট্যাগ কোশ্চেন রিলেটেড। যেগুলো কোনগুলো আসে, যেগুলো অলরেডি নেগেটিভ ওয়ার্ড আছে, যেমন সেলডম, তারপর স্মল, লিটল, এগুলো যে সেলডম নেগেটিভ ওয়ার্ড আছে, যেগুলো থাকলে ট্যাগে নেগেটিভ হয় না, বাট ট্যাগে সরি সেন্টেন্সে নেগেটিভ থাকার কারণে ট্যাগে নেগেটিভ হয় না, এই টাইপের যে প্রশ্নগুলো আছে একটু এক্সেপশনাল, এগুলো ভালোভাবে দেখবা। ওকে, এরপরে দেখো ক্লজ এন্ড ফ্রেজ আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি, এটা আমাদের 2বার চলে এসেছে, এটা না, এটা দরকার নেই, এটা একবার আমরা ডিসকাস করে ফেলেছি। এরপরে দেখো প্যারালেলিজম। প্যারালেলিজম থেকে 3টারও অধিক প্রশ্ন এসেছে, মেবি 4টা প্রশ্ন এসেছে প্যারালেলিজম থেকে। দেখো 4টা প্রশ্ন এসেছে, তো এই প্যারালেলিজম টপিকটাও ভালোভাবে দেখবে। এটা সিকোয়েন্স অফ টেন্সের সাথে বা সেন্টেন্সের যে স্ট্রাকচার আছে এইটার বেস করে এটা হয়ে থাকে, এটাও ভালোভাবে দেখবা। তো এটা ছিল ওভারঅল গ্রামার, এই গ্রামার গুলো পড়লেই হবে, এর বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই, জাস্ট এইগুলো দেখে যাবা। এর ভিতরে অধিকাংশ দেখবা তোমার পড়া আছে, জাস্ট একটু রিভিশনে রাখবা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা মনে রাখবা। কোশ্চেন রিপিট হয়, কোশ্চেন রিপিট, কিউ আর কোশ্চেন রিপিট হয়, ঠিক আছে। সো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো একটু দেখবা। এফটিপিএস এ গ্রামারের কিন্তু টপিক ধরো হুবহু ওই কোশ্চেনটাই দিবে না, বাট ওই টাইপের কোশ্চেন তোমাকে দিতে পারে, ঠিক আছে। চলো এবার আমরা একটু আমাদের যেটা তোমাদের মনেই থাকে না, খুবই প্যারা খাও যেটা জিনিস, যে জায়গাটা নিয়ে, সেটা হচ্ছে তোমাদের মেমোরাইজিং। তো মেমোরাইজিং মনে থাকে না, তো চলো আমরা ওকে একটু পুকি কালার দিয়ে দাগাই। ওকে, দেখি মনে থাকে কিনা। দেখো মেমোরাইজিং এর মধ্যে সব থেকে বেশি প্রশ্ন হয় সিনোনিম অ্যান্টোনিম থেকে। দেখা যাচ্ছে এখানে 45টারও বেশি প্রশ্ন এসেছে, জাস্ট ইমাজিন করো 45টারও বেশি প্রশ্ন এসেছে। তো মনে করো এখান থেকে প্রতিবার 4 থেকে 5টা প্রশ্ন থাকে এর ভিতরে, প্রতিবার 4 থেকে প্রশ্ন 5টা, এরও বেশি থাকে সিনোনিম অ্যান্টোনিম থেকে। আর ওই যে ওইদিকে বললাম পার্টস অফ স্পিচ, ওখানেও কিন্তু 3 থেকে 4টার মতো প্রশ্ন থাকে পার্টস অফ স্পিচ থেকে। তো দেখো এখন বলবো ভাইয়া এখানে এত টপিক কেন, মনে রাখতে হবে তোমাকে ইংলিশের মার্ক কিন্তু 40, তো 40টা প্রশ্ন করতে গেলে নিশ্চয়ই সব গ্রামার টাচ করা লাগবে। সো এই কারণে ওভারঅল 40টা প্রশ্নের ইংরেজি 40টা প্রশ্নের অ্যান্সার করতে গেলে তোমাকে মোটামুটি বেশ ভালো রকমের গ্রামারের উপরে মানে দক্ষতা থাকতে হবে তোমার, ঠিক আছে। চলো এরপরে দেখো প্রেপোজিশন। আমি বলেছিলাম যে আমি তোমাদের পার্টস অফ স্পিচে একটা প্রশ্ন দাগাইনি, সেটা কি প্রিপোজিশন ছিল। প্রিপোজিশন থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়, এবারও হবে। প্রিপোজিশন থেকে অনেক হয়, এবারও হবে। সিনোনিম অ্যান্টোনিম থেকেও হয়, এবারও হবে। এরপর ইডিয়মস এন্ড গ্রুপ ভার্বস, এখান থেকে 15টার অধিক এসেছে। এটা এগুলো সব হাইলাইটেড টপিক, এই যেগুলো বললাম এগুলো সব, এই 3টাই হলো মনে করো সব হাইলাইটেড টপিক, এগুলো থেকে প্রশ্ন হয়, হবে, তোমাদের বারো হবে, এর পরেও হবে, বিদ্যুৎ পরীক্ষা হইলে এগুলো থেকে প্রশ্ন হবে মোটামুটি। দেখো নাম্বার, নাম্বার থেকে তোমার এফএডব্লিউএস এ অনেক আসতে, বাট এফট্রিপলএস এ মাত্র 5টা প্রশ্ন বা 5টা একটু বেশি মনে এসেছে, 6টার মতো। আসলে আমি 5টা খুঁজে পেয়েছি, এজন্য আমি জানি তার থেকে বেশি এসেছে। তো দেখো এই যে 5টার অধিক এসেছে। তো নাম্বার জেন্ডার কোনগুলা, এই নাম্বার আর এদিকে আরেকটা আছে এই যে জেন্ডার, এগুলা দেখো এই নাম্বারের জেন্ডার যেগুলো এক্সেপশনাল, যেগুলো আসলে নর্মালি হয় না, একটু মনে রাখার বিষয় আছে, এই টাইপের যেগুলো আছে ওইগুলো ভালোভাবে পড়বা। নাম্বার জেন্ডার, স্পেলিং, স্পেলিং থেকে প্রশ্ন হয়, স্পেলিং থেকে প্রশ্ন হয়, স্পেলিং থেকে ভালোভাবে পড়বা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবে স্পেলিং এর, স্পেলিং থেকে প্রশ্ন হয়। এরপর দেখো অ্যানালজি, অ্যানালজি থেকে লাস্ট 2 বছর প্রশ্ন হয়নি, বাট তার আগে হয়েছে 8টার মতো প্রশ্ন হয়েছে। সো এবার কোশ্চেন হওয়ার চান্স আছে, অ্যানালজিটা দেখবা, অ্যানালজি বিউপি পছন্দ করে, এখান থেকে দেয় আসলে। এরপরে দেখো লিটারেচার, দেখো এই লিটারেচারে 18টার অধিক প্রশ্ন হয়েছে, লিটারেচারে 18টার বেশি প্রশ্ন হয়েছে। দেখো ইংলিশ ফার্স্ট পেপার মানে এফএডব্লিউএস এর থেকে এফট্রিপলএস এ লিটারেচার থেকে বেশি কোশ্চেন হয়েছে। দেখো তাহলে এবারও আমার মনে হয় এফট্রিপলএস এর জন্য লিটারেচার লিটারেচার গুরুত্বপূর্ণ। তোমাদেরকে লিটারেচার যে যে টপিকগুলো আমি বলেছি, যে যে জায়গাগুলো পড়িয়েছি ওইগুলো ভালোভাবে পড়ো, ইনশাল্লাহ ওখান থেকে কমন হয়ে যাবে, কমন পেয়ে যাবে ওখান থেকে। আজকে যেমন আসছে ইনশাল্লাহ তোমরা জাস্ট ওইগুলো ফলো করলে এফট্রিপলএস এও কমন পেয়ে যাবে। আর যদি ক্লাসটা মনে হয় হারিয়ে গেছে আমাদের লাইভে যেটা করিয়েছিলাম 1 মাসের অধিক হয়ে গিয়েছে, তোমার যদি প্রবলেম হয় আমি লিটারেচারের উপর আবার একটা ক্লাস নিয়ে দিব তোমাদেরকে, নো প্রবলেম। ওকে, দেখো এরপর কি বলছে অন অর সাবস্টিটিউশন থেকে 4টা এসেছে, তোমরা মোটামুটি যেগুলো পড়েছো ওগুলো একটু রিভিশন দিবা, যাতে দু একটা যদি আসে তাহলে অ্যান্সার করতে পারো। এরপর দেখো ট্রান্সলেশন, ট্রান্সলেশন প্রভাব থেকে 7টারও অধিক হয়েছে, মানে এখান থেকে প্রতিবার প্রশ্ন হয় মোটামুটি। তো ট্রান্সলেশনের প্রভাবটা বেশি করে ভালোভাবে দেখবা, ঠিক আছে। প্রবাদ বাক্য যেগুলো আছে ইংরেজিতে, ঠিক আছে, প্রবাদ বাক্য এগুলো মনে রাখবা, কে কোনটা বলেছে, কোনো ব্যক্তির যদি বিখ্যাত কোনো প্রবাদ বাক্য থাকে সেটা ভালোভাবে দেখবা। এবং লাস্টে
টেক্সট বুক লেস ইম্পর্টেন্ট, অনলি দুইটা প্রশ্ন এসেছে, আমি একটা খুঁজে পেয়েছি, মেবি দুইটাই আসছিল এখান থেকে, আমি একটা খুঁজে পেয়েছিলাম, তুমি দুই লিখে রাখছি যাতে তোমরা একটু মানে বেশি বেশি জেনে থাকো, ঠিক আছে। দেখো টেক্সট বুক থেকে এ যাবৎকাল দুইটা প্রশ্ন এসেছে, সো তোমরা মোটামুটি আগে যে প্রিপারেশন আছে ওটা নিলেই হবে, নতুন করে তোমার টেক্সট বুকে এখন পড়ার দরকার নেই, টেক্সট বুকে টাইম দেওয়ার দরকার নেই, তুমি গ্রামার আইটেমগুলো রেগুলার প্র্যাকটিস করবা, তার সাথে এই মেমোরাইজিং পার্টটা পড়বা। মেমোরাইজিং পার্টটা প্রতিদিন এই কয়দিন সকালে উঠে যখন তোমার ব্রেনটা একদম ফ্রেশ থাকবে ওই টাইমে মেমোরাইজিং পার্টটা পড়বা, দেখবা ব্রেন খুব ইজিলি ক্যাপচার করতে পারতেছে, যেটা তোমাদের জন্য হেল্পফুল হবে, তোমরা মনে রাখতে পারবা, খুব ইজিলি মুখস্থ করতে পারবা। এবং গ্রামেটিক্যাল পার্টটা যখন তুমি অবসর সময় আছো, একটু ভালো লাগতেছে না, তখন বসে বসে গ্রামার সলভ করো ম্যাথ টাইপ করে, ঠিক আছে, ম্যাথের মতো করে, ওর ভিতরে সেন্টেন্সের ভিতরে কি অর্থটা খুঁজে বের করবে, একটু ম্যাথমেটিক্যাল ওয়েতে একটু গ্রামার সলভ করবা, আর যখন দেখবে ব্রেনটা একটু ফ্রেশ আছে, হালকা লাগতেছে, দেন তুমি মেমোরাইজিং করবা, ঠিক আছে। এইভাবে মাথায় রেখে একটু প্রিপারেশন নাও ভাইয়া, জাস্ট এই অল্প কয়েকটা দিন এই টপিক যেগুলো বললাম এগুলো মাথায় রেখে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তোমাদের FSSS এর এক্সামও ইনশাল্লাহ অনেক ভালো হবে। ওকে, জাস্ট বিশ্বাস রাখো ভাইয়ার উপরে, যে টপিকগুলো বললাম একটু অ্যানালাইসিস করে পড়ো, আর কোনো হেল্প লাগলে ভাইয়াকে কমেন্ট বক্সে জানাবা, ইনশাল্লাহ আমি হেল্প করব। আর এরপরে জিকে এবং বাংলার ক্লাসও আসতেছে, আমি একটু অ্যানালাইসিস করে ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব কালকের ভিতরেই দিয়ে দিব তোমাদেরকে। তো আপাতত ইংলিশটা পড়তে থাকো। ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।